নাগরিক শোক সভায় আপোষহীন নেত্রী বেগম জিয়ার স্মৃতিচারণ। সপরিবারে যোগ দেন তারেক রহমান। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বক্তাদের। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা। নীতি থেকে বিচ্যুতির অভিযোগ অস্বীকার জামায়াতের। অত্যন্ত কঠোরভাবে অস্ত্রধারী যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জনগণের নিরাপত্তা দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব, সেই জিনিসটা তাদেরকে নিশ্চিত করতে হবে। ভোটের প্রচার শুরুর আগে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি। চা দোকান থেকে ঝুট ব্যবসা। যুবলীগে যোগ দিয়ে বদলে যায় হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পির জীবন। চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বে গড়ে তোলেন শত কোটি টাকার সম্পদ। এবং ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম। দায় সারাভাবে মাটি পরীক্ষা করে ভবন তৈরিতে বাড়ছে বিপদ। প্রস্তুতির ঘাটতিতে বড় বিপর্যয়ের শঙ্কা। দেখছিলেন শিরোনাম। ভোরের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। বিচারণ করা হলো বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের। এতে অংশ নিয়ে আপোষহীন নেত্রীর আদর্শে নতুন দেশ গড়ার ডাক দেন বক্তারা। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজনে সপরিবারে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহিনের রিপোর্টে বিস্তারিত। গৃহবধূ থেকে রাজনীতির কণ্টকাকীর্ণ রাজপথে আগমন যার, যিনি মানুষের অধিকারের প্রশ্নে অটল। স্বাধীনতা সার্বভৌম নিশ্চিতে একজন অতন্দ্র প্রহরী হয়ে আগলে রেখেছিলেন 56,000 বর্গমাইলের সীমানা। লাল সবুজের পতাকার কাণ্ডারি গণতন্ত্রের আপোষহীন নেত্রী অপরাজেয় বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা। বাংলাদেশের কাছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অরাজনৈতিক সংগঠন নাগরিক সমাজের আয়োজনে নাগরিক এই শোক সভায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা যুক্ত হন এই সভায়। 2009 সালের শুক্রবার দুপুরের পরপর শুরু হয় সভা। বিকেল 4টার কিছু আগে অনুষ্ঠান স্থলে আসেন মরহুমা বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। বক্তারা খালেদা খানম পুতুল থেকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠার সংগ্রামের জীবনকে স্মরণ করেন। প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। সবাই বলেন যে তিনি আপোষহীন নেত্রী। এই অভিধা তার ভাগ্যে জুটেছিল এই প্রথম পর্বে। আর শেষ পর্বে মানুষ আমরা দেখলাম, যেটা তার মৃত্যুর পরে প্রমাণিত হলো, যে তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং সহানুভূতি, সেটা হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ। এবং মানুষ এই দুটোকে চিরদিন স্মরণ রাখবে। উপস্থিত সবাই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে ধারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই যে আজকে শোকসভা, এই শোকসভা যদি রিয়েলি অর্থবহ, মিনিংফুল করতে হয়, তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কিভাবে? ভোট দিয়ে, ভোট কেন্দ্রে গিয়ে। সুতরাং দয়া করে আপনারা ইলেকশন বানচাল হতে দেবেন না। খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন। মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। নাগরিক শোক সভার সভাপতি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাসের হোসেন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার আহ্বান জানান। তার এই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে তাদের সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকে সুসংহত করবেন বলেও প্রত্যাশা জানান বক্তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি বিটে কর্মরত সাংবাদিকেরা। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন যখন লাইভ দিচ্ছিলেন তখন আয়োজক কমিটির সদস্য সচিব সালেউদ্দিন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। গ্রিন টিভির রিপোর্টার আহসান হাবিব সহ কয়েকজনের সঙ্গে আপত্তিকর আচরণ করেন সালেউদ্দিন। বিএনপি বিটের সাংবাদিকরা মনে করেন সালেউদ্দিনের এমন আচরণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। দীর্ঘ সময় প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করে আসা বিটের সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়েন তা নিশ্চিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান সাংবাদিকরা। বেগম খালেদা জিয়া দেশবিরোধী কোনো চুক্তি না করায় কারাগারে যাওয়া সহ নানা নির্যাতন সহ্য করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চট্টগ্রামে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার দেখেছে মানুষ, তাই জনগণের ক্ষমতা বাড়াতেই হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের নেয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতার বিষয়ে সম্মতি জানিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আয়োজনে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল নতজানু আওয়ামী সরকার। প্রয়াত বেগম জিয়া দেশ বিরোধী কোনো চুক্তি না করায় কারাগারে নেওয়া সহ নানা নির্যাতন সহ্য করতে হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। বেগম জিয়া ছিলেন বলেই এই দেশকে কেউ কিনতে পারেনি, এই দেশকে কেউ দখল করতে পারেনি। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের স্বাধীনতা অক্ষত থেকেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু ভারতেও এটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের তৎকালীন নতজানু সরকার সেটি করেছে। কিন্তু বেগম জিয়া 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে দিয়ে তো এটা করানো সম্ভব হয়নি। এদিকে চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহতী পূর্ণানুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার দেখেছে জনগণ, আর তাই রাষ্ট্রের ক্ষমতা নয় জনগণের ক্ষমতা দেখতে চায় বাংলাদেশ। রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই আমরা। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা দেখছিলাম আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, সকলের জন্য সমান থাকতে হবে। এটা চাকরি হোক, বাকরি হোক, লেখাপড়া হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, রাজনীতি হোক। রেইনবো নেশন, রংধনু দেশের কথা বিএনপি ডিক্লেয়ার করেছে এই কারণে যে একটা রংধনুতে সব রং থাকবে, কিন্তু একটা রংধনু। এটা হচ্ছে বাংলাদেশ। বিভিন্ন ধর্ম থাকবে, বর্ণ থাকবে, ইতিহাস থাকবে, সংস্কৃতি থাকবে, ভাষা থাকবে। এদিকে শুক্রবার সকালে মার্কিন প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে টেলি বৈঠকে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে টেলিফোনে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্যিক সমঝোতার নানা ইস্যু নিয়ে বৈঠকে আলাপ হয়েছে। Tareq Rahman Saab expressed satisfaction with the interim government's negotiations and was supportive of it. In the exchanges, positive exchanges took place between the Trump administration's U.S. trade representative. বাংলাদেশে নির্বাচন সামনে রেখে সম্প্রতি বিভিন্ন দেশের কূটনীতি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। স্লো পয়জনিং করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। অপচিকিৎসায় লিভার সিরোসিস দানা বাঁধে তার শরীরে, এমন গুরুতর অভিযোগ করেছেন বেগম জিয়ার চিকিৎসক দলের প্রধান ডাক্তার FM সিদ্দিকী। বেগম জিয়ার নাগরিক শোক সভায় এই অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তদন্তের দাবি জানান বিশেষজ্ঞ এই চিকিৎসক। ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলার রায়ে জেলে পাঠানো হয়েছিল তাকে। এই সময় অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে করা হয় অবহেলা। নাগরিক শোকসভায় অংশ নিয়ে সেসব ঘটনার বর্ণনা দিলেন বেগম জিয়ার চিকিৎসক। বেগম জিয়ার 2 বছর 1 মাস 13 দিন কারাভোগ, জামিন এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, গণতন্ত্রের সংগ্রাম সহ নানা দিক তুলে ধরেন বক্তারা। আগামী দিনের যে ইতিহাস
এই জনপদে সৃষ্টি হবে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী দিলেন চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, কারাবন্দী থাকা অবস্থায় সরকার নির্ধারিত চিকিৎসক দল তাকে মিথোটেক্স ঔষধ প্রয়োগ করেন। ডাক্তার FM সিদ্দিকী জানান, মিথোটেক্স ঔষধ রোগীকে খাওয়ানো হলে কিডনির কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করতে হয়, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে তা করা হয়নি। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় লিভার সিরোসিসে আক্রান্ত হন বেগম জিয়া। চিকিৎসা প্রক্রিয়া এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত দাবি করেন তিনি। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসকরা কোর্টকে রিপোর্ট দিয়েছিল, সেখানে লিভারের রোগের কোনো উল্লেখই ছিল না। অর্থাৎ দে ওয়ার নট অ্যাওয়ার অর দে হিডেন দ্য ট্রু ফ্যাক্ট যে ম্যাডাম লিভারের রোগী। এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। বিচারের নামে প্রহসনের নানা উদাহরণ তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমি এতিমের টাকা মেরে খেয়েছি। বেগম খালেদা জিয়ার এমন বিস্ময়সূচক বাক্যকেও আদালতে স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হয়েছিল। ওনার একটা অদ্ভুত বিচার হয়েছিল, উদ্ভট বিচার। সেই বিচারে উনি এত শকড হয়েছিলেন, অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম জিয়া নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। এত জঘন্য একটা বিচার হয়েছে, এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে, 4 জনের বেশি রাজি হয় নাই। মঞ্চ যখন স্মৃতিচারণ চলছে, দর্শক সারিতে তখন হাজারো মানুষ। সবারই প্রত্যাশা আগামী প্রজন্ম শিক্ষা নেবে বেগম জিয়ার আপোষহীনতার। পুরো শহরটাকে বিরান করে চলে গেল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে 11 দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিল ইসলামী আন্দোলন। 268 আসনের প্রার্থী দিয়ে বাকি 32টিতে সমর্থন দেবে আদর্শে মিল থাকাদের। জোট ছাড়ার পেছনে জামায়াতের দায় দেখছেন তারা। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে জোট রক্ষায় শুরু থেকেই আন্তরিক ছিল বলে দাবি জামায়াতের। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। 11 দলীয় নির্বাচনী সমঝোতা জোটে থাকছে না জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতির মাঠে যখন এই আলোচনায় সরগরম, ঠিক তখন রাজধানীর পুরনো পল্টনে নিজ কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান ঘোষণা দেন যে নীতি, আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু, তা এখন বিদ্যমান নেই। এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এই ভাঙনের পেছনে দায়ী করা হয় জামায়াত ইসলামীর কর্মকাণ্ডকে। তবে জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেজন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ইসলামী আন্দোলনের তোলা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জামায়াত নেতাদের দাবি, 11 দলের সমঝোতা তৈরিতে তারা শুরু থেকেই ছিল আন্তরিক। এটা সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আসনগুলো বন্টন হয়েছে। এটা এমন না যে কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা এবং বাস্তবতাকে সামনে রেখে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে এই কাজটি করা হয়েছে। এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোনো দাবিগুলো ছিল না। দাবিগুলো তো খুবই স্পষ্ট, 5 দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন, আমরা দিয়েছি, সবাই বলেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে আরও আলোচনায় এখনো আশাবাদী জামায়াত, দাবি এই নেতার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। একসঙ্গে নির্বাচনে যাওয়ার ইচ্ছা থাকলেও ইসলামী আন্দোলনের জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে এনসিপি। শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডিতে ব্রিফিংয়ে মন্তব্য করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন যে তারা এককভাবে নির্বাচন করবেন। এই বিষয়ে ইতিমধ্যে আমাদের জোটের শরিক দল জামায়াতে ইসলামের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। দুঃখের সাথে বলতে হচ্ছে যে একজন প্রার্থীর অনুসারীদের উপর হামলা হচ্ছে এবং আরও বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের
বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে ফেলার এক ধরনের কার্যক্রমে বিএনপির স্থানীয় প্রার্থীরা জড়িত হয়েছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে আহ্বান জানাবো যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই সরকার এবং নির্বাচন কমিশনকে আরও প্রোঅ্যাক্টিভভাবে মাঠ পর্যায়ে তাদের সক্রিয়তা দেখাতে হবে। ভোরের সময় আরও থাকছে। মিরপুর সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের থেঁতলানো মরদেহ উদ্ধার। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। 2 দিন আগে জয়যুক্ত করতে জোরে সোরে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার। জনগণকে সচেতন করতে শুক্রবার জেলায় জেলায় নানা কর্মসূচিতে যোগ দিচ্ছেন একাধিক উপদেষ্টা। বলছেন, হ্যাঁ ভোট জেতার ওপরেই নির্ভর করছে সংস্কারের ভবিষ্যৎ। এই ধরনের এক অনুষ্ঠানে প্রেস সচিব জানান, আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা বলছে না কেউ। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বিদেশি চাপও নেই। শুক্রবার দেশের বিভিন্ন জেলায় গিয়ে গণভোটে হাঁ জয়যুক্ত করতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিশেষ সহকারী। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেস সচিব শফিকুল আলম জানান, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে কেউ বলছে না। অংশগ্রহণমূলক নির্বাচন করতে বিদেশি চাপও নেই। এর আগে আখাউড়ায় একটি মাজার পরিদর্শন করেন শফিকুল আলম। সেখানে আগামীতে শেখ হাসিনার মতো দানব তৈরি ঠেকাতে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সমস্ত সংস্কার, যে সংস্কার দিয়ে আপনি দেশে অপশাসন দূর করতে পারবেন, দেশে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে সেটা দূর করতে হবে। এই যে সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা হাঁ ভোট দেন যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে, সে যাতে স্বৈরাচার ফিরে না আসে, যাতে দেশে হাসিনা শাহির মতো একটা দৈত্য দানব না হয়, যাতে আপনার অধিকার কেড়ে না হয়। বান্দরবানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গণভোটের মাধ্যমে প্রতিফলিত হবে জনগণের মতামত। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, দেশ ও জাতির কল্যাণে সবার উচিত হাঁ ভোট দেয়া। আপনাদের দরকার হচ্ছে হাঁ ভোটে ভোট দেওয়া। আগের 12টাকে আপনারা যেভাবে দেখেছেন, তাহলে কি আপনারা সেই রকম পার্লামেন্টারিয়ান দেখতে চাচ্ছেন, নাকি একটু পরিবর্তিত পার্লামেন্টারিয়ান দেখতে চাচ্ছেন? এগুলি এই কারণে আমাদের এই ভোটের আয়োজন। বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি গণভোটের পক্ষে অবস্থান নিয়ে এবং তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। সিলেট জেলা তথ্য অফিসে আয়োজিত উঠান বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, গণভোটের ইতিবাচক ফলাফলই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। খুলনায় মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, গণভোটের ক্ষেত্রে হাঁ এর পক্ষে সরকার। সংস্কারের ম্যান্ডেটের উত্তরাধিকার প্রশ্নে এসেছে, সেজন্য সরকারকে হাঁ প্রশ্নেই নাগরিককে সচেতন করতে হবে। রাষ্ট্র পরিবর্তনের জন্য তাদেরকে দায়বদ্ধ করার জন্য যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই জুলাই সনদে আপনারা হাঁ ভোট দেবেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচারে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, হাঁ ও না ভোটের মাধ্যমে তৈরি হবে নতুন ব্যবস্থাপনা। নিজের বিচার বিবেচনায় দেশের জন্য ভালো, নিজের জন্য ভালো, সেই ব্যাপারে আমরা বলছি হাঁ ভোট দিলে সংস্কারটা কোনো এক পেশে যেন না হয়। অতীতের মতো কোনো সরকার যেন জনগণকে বাদ দিয়ে সংস্কার করতে না পারে, এজন্যই গণভোট হতে যাচ্ছে বলেও জানান সবাই। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর পা ধরে কেউ রাষ্ট্রপতি হবে এমন বাংলাদেশ জনগণ চায় না বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি আরও বলেন, দেশকে পরিবর্তন করতে হলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। এর আগে দেলপাড়া এলাকায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আদিলুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ। আমরা কি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে অনুমতি নিয়ে রাষ্ট্রপতি হবে? এবারের ভোট হবে কোনটা, হ্যাঁ না না? 18 জানুয়ারি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে রংপুর থেকে সারা দেশে নির্বাচন ও গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুরু করবে জাতীয় ছাত্র শক্তি। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জাহিদা হাসান আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান কখনো সরকার পতনের আন্দোলন ছিল না, বরং ফ্যাসিবাদী কাঠামো ও ব্যবস্থা বিলুপ্ত করে নতুন ব্যবস্থার লক্ষ্যে ছিল।
তবে গণ অভ্যুত্থানের অংশীদার হয়েও গণভোটে হ্যাঁ ভোটের বিরোধিতা করে ইতোমধ্যে বিএনপি ও ছাত্রদল জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন ছাত্রশক্তির সভাপতি। আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে 18 জানুয়ারি আমরা এই ক্যাম্পেইনটি শুরু করব। এরপর রংপুর থেকে আমরা সারা দেশে 18 জানুয়ারি শুরু করব এবং এরপরে আমরা ধাপে ধাপে সারা দেশে গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন চালাবো। আমাদের যে বিপ্লব সেটা এখন এসে একটি গণভোটে দাঁড়িয়েছে। গণভোটে দাঁড়িয়েছে আমরা দেখেছি বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে না ক্যাম্পেইন করা হচ্ছে। এই না ক্যাম্পেইনের মাধ্যমে বিএনপি এবং ছাত্রদল জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে ইতিমধ্যে রাজধানীর মিরপুরে প্যারিস রোডে সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 2 দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতের মাথা থেঁতলানো ছিল। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়রা জানান পরিত্যক্ত মার্কেটটিতে এর আগেও হত্যার ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুরের প্যারিস রোডে সিটি কর্পোরেশনের 6 তলা এই মার্কেটটি 10 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত। শুক্রবার রাতে এখান থেকে উদ্ধার হয় এক যুবকের মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্গন্ধের সূত্র ধরে পরিত্যক্ত মার্কেটের নিচতলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। এসে দেখলাম এখানে একটা লাশ পড়ে আছে। যখন দেখলাম হ্যাঁ মানুষের লাশ, তখন আমি 999-এ ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে পুলিশ এসেছে। পুলিশ আসার পর আবার সেনাবাহিনীর অপেক্ষা করা হয়েছে। সেনাবাহিনী আসলো, তখন যৌথভাবে টিম ভিতরে ঢুকে সার্চিং মার্চিং করলো, দেখলো যে একটা মানুষেরই লাশ। পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম সুমন। মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করতেন। 12 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। প্রাথমিকভাবে তার নাম জানা গেছে সুমন, বাড়ি বরিশালের মোলাদি। আমরা পরবর্তী ইনভেস্টিগেশনে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা বিস্তারিত বের করতে সক্ষম হবে বলে আশা করি। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের আত্মীয় স্বজন। জানান সুমনের সঙ্গে কারো শত্রুতা ছিল না। সারা রাত্র কল বেজেছে কিন্তু উনি কল রিসিভ করেন নাই। 4:30টার সময় দেখছি মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমরা পরে থানায় জিডি করছি। খুব নিরহ মানুষ ছিল, খুব শান্তশিষ্ট মানুষ। এর আগেও একাধিকবার সিটি কর্পোরেশনের পরিত্যক্ত এই মার্কেটে খুনের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। মানুষ মারা যাইতেছে, কার আপনার আমার সন্তান। ডিএমসিসি যত মন্ত্রীর দায়িত্ব না নেবে তত মন্ত্রী সব ঘটনা ঘটতে থাকবে। অপরাধ ঠেকাতে দ্রুত মার্কেটটি সংস্কার অথবা ভেঙে ফেলার দাবি স্থানীয়দের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহতদের পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেলে। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে সুরুজ মিয়া ও সালে আহমেদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সুরুজ মিয়ার লোকজন প্রতিপক্ষের সমর্থকদের উপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে নয়ন ও তার চাচা সালে আহমেদ আহত হন বেশ কয়েকজন। অভিযোগ উঠেছে কিছুদিন আগে সালে আহমেদের লোকজন সুরুজ মিয়ার ছেলেকে গুলি করে হত্যা করে। এরই জেরে বেঁধে যায় আবারও সংঘর্ষ। ময়মনসিংহের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে ময়মনসিংহ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধনের কথা ছিল। এ সময় প্রতিপক্ষের কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর 2 জনকে আটক করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সালমান ওমর রুবেলের কর্মী সমর্থকরা। কক্সবাজারের টেকনাফের সাগর পথে মানব পাচারকে কেন্দ্র করে 2 অস্ত্রধারী গ্রুপের সংঘাতে গুলিবিদ্ধ হয়ে এক কিশোরীর প্রাণ গেছে। শুক্রবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে জিম্মি করে রাখে পাচারকারীরা। সেখানে হামলা চালায় রোহিঙ্গা ক্যাম্পের অস্ত্রধারীরা। উভয় পক্ষের মধ্যে প্রায় আধ ঘন্টা চলে এই গোলাগুলি। এ সময় বসতঘরে থাকা সিদ্দিক আহমেদের মেয়ে সুমাইয়া আক্তার গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানায় বুকে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
গরু ফজালায় না এক গরু ফজালায় এমন কিন্তু গুলি চলাচলি করছি মনে করো তোদের একটা খাল আছে তারা খালর ফসবে তারা খালর ফসবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে সন্ত্রাসীদের গুলাগুলিতে আমাদের একটা স্থানীয় লোক মারা যাবে সেটা আমরা কখনো আশা করি না। এটা একটা নিন্দনীয় ঘটনা। সুস্থ বিচার চাই আর নিয়ে গেছো আর মত আর শিশুদের মায়ের বাবা যে জীবনাম ধ্বংস হয়ে গিয়ে জীবনাম শেষ করে গেল রোহিঙ্গাটা হাই হলে আয় এই জিনিসটা সুস্থ বিচার চাই। প্রশাসনের আরো সহযোগিতা কামনা করছি, তারা আমাদের পাশে আছে আশা রাখি। পাশাপাশি আমরা যাতে পরবর্তীতে আমার কোনো মা বোনদেরকে এবং হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর সময় জেলা যুবদলের সাবেক সভাপতির গাড়ি চাপায় পেট্রোল পাম্পের কর্মী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে গোয়ালন্দ মোড়ের মেসার্স করিম ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জেলা সাবেক যুবদলের সভাপতি আবুল হাশেম সুজন ও গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় ফিলিং স্টেশন থেকে তেল নেওয়া হচ্ছিল জেলা যুবদলের সাবেক সভাপতির ব্যক্তিগত প্রাইভেট কারে। কিছুক্ষণ পর সুজন তার গাড়িতে উঠে যায়। পরে গাড়ির ভেতরে থাকা চালক গাড়ি টান দিলেই মিটারম্যান রিপন ওই গাড়ির সঙ্গে দৌড়াতে শুরু করেন। এ সময় গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে এক পর্যায়ে রিপন ওই গাড়ির নিচেই চাপা পড়ে মারা যান। গত 2019 সালের 28 জানুয়ারি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছিলেন সুজন। ওসমান হাদি হত্যার মাস্টার মাইন্ড যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি চায়ের দোকানি থেকে হয়ে যান ঝুট ব্যবসায়ী। 2012 সালে যুবলীগের রাজনীতিতে যুক্ত হয়ে ওঠেন বেপরোয়া। রাজধানীর পল্লবী ও রূপনগরে চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্ব কায়েম করেন বাপ্পি। এক যুগে গড়ে তোলেন শত কোটি টাকার অবৈধ সম্পদ, যার মধ্যে আছে 7টি প্লট, 2টি ফ্ল্যাট, 1টি বাড়ি, 4টি ব্যাংক হিসেবে মিলেছে 56 কোটি টাকা। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। মাসুদুর রহমানের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রায় 1 মাসের তদন্তের পর 6 জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাস্টার মাইন্ড হিসেবে নাম আসে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির। বাপ্পির বিষয়ে খোঁজ নিতে রাজধানীর পল্লবীতে সময় সংবাদ। স্থানীয়রা জানান বাপ্পির বাবা মন্টু চা বিক্রি করতেন, বাপ্পিও সেই দোকানেই বসতেন। পরে তার বাবা গার্মেন্টস থেকে ঝুট বের করার কাজে নামে। 2008 সালে বাবা মারা গেলে ঝুট ব্যবসায় যুক্ত হন বাপ্পি। উনি এক সময় ক্যারাম বোর্ডের ঘর করে একটু ভাড়া নিয়ে ওখানে 8-10টা ক্যারাম বোর্ডের বোর্ড চলতো আর কি। এই এলাকার রাজত্ব করছে এমপি সাহেবের খাস লোক ছিল। 2005-06 দিকে যুবলীগের মিছিল মিটিংয়ে যাওয়া শুরু করেন। 2012 সালে গিয়ে পান পল্লবীর একটি ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদকের পদ। স্থানীয়রা জানান এরপর থেকে বেপরোয়া হয়ে ওঠেন বাপ্পি। যা ঝামেলা করছিল জুট ব্যবসা নিয়ে, অনেকগুলো মানুষও মারছিল, কত আগে থেকে বসছিল। পুরো পল্লবীতে অফিস, মানে যেখানে বলবে সেখানে অফিস, কয়টা অফিস নেবেন উনি। বাপ্পি চাঁদাবাজির পাশাপাশি দখলদারিত্বেও ছিলেন সিদ্ধহস্ত। রাজধানীর পূরবী সুপার মার্কেট সমিতির অফিস দখল করে বনে যান স্বঘোষিত সভাপতি। গত 5 বছরে দোকান কেনাবেচার নামে কমিশনের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। কারো দোকানও ছিল না, আর কেউ সমবায় কর্তৃক যে আপনার সভাপতি নির্বাচিত হওয়া সেটা ওনাদের ছিল না। একটা দোকান বিক্রি করলেও ওনাদের একটা বেনিফিট দিতে হতো, কিনলেও দিতে হতো, এবং ফুটপাত থেকে একটা চাঁদা উঠতো। দখল করেছেন পল্লবীর গার্মেন্টস মালিক সমিতির অফিসও। মালিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বাপ্পি বসতো, তার ওনাদের কমিটির যারা ছিল সবাই ওখানে বসতো। ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান মাস্টার মাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি যুবলীগের প্রভাব খাটিয়ে অবৈধভাবে গড়ে তুলেছেন বিপুল ধন সম্পদ। আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব সে সকল সম্পদগুলো। রাজধানীর কাফরুলের রূপসী প্রোয়েক্টিভ ভিলেজ আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন বাপ্পি। দ্বিতীয় তলায় তার 2টি ফ্ল্যাট। বাসিন্দারা জানান 2024 সালের 5 আগস্টের পর থেকে গায়েব বাপ্পি। তার দেখা হয়নি, ওর ভাই মাঝে মাঝে আসতো, আর সাহেরা ওই ঘরে কিছু মাল সামানো ছিল ওইগুলো নিয়ে গেছে। রাজধানীর পল্লবীর 7 নম্বর সেকশনের নিজের এই প্লটটি ভাড়া নিয়ে 6 নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে পরিণত করেন। 2024 সালের 4 আগস্ট পর্যন্ত এখানে অফিস করেন। এখনো এটির ভাড়া তোলেন তার ভাই। এটা ওই নির্ধারিত ভাড়া, ভাড়া তার ভাই নিয়ে যায়। মিল্ক ভিটা রোডের 6 কাঠা জমির ওপর এই বাড়িটি বাপ্পিদের। তৃতীয় তলায় থাকেন সৎমা, বাকিগুলো ভাড়া দেওয়া। সেখানে গেলে কথা হয় মায়ের সঙ্গে। সরকার যাওয়ার পরে আমরা আর দেখি না, আমাকে এই জায়গায় মাঝেটা যে আসতো ভালো মানুষরে সামান্য একটা কাউন্সিলর মারতে পারে, সত্য মিথ্যা আল্লাহ পাকি জানে। পল্লবীর সেনপাড়ায় আছে 3 কাঠার প্লট, কামারপাড়াতেও আছে 4 কাঠার প্লট। এবার তার ঢাকার বাইরেও সম্পদের খোঁজে সময় সংবাদ।
হাদি হত্যার মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির ঢাকার অবৈধ সম্পদ খোঁজের পর এবার ঢাকার বাইরে তার যে সকল অবৈধ সম্পদ ছিল সেগুলোর খোঁজে মাঠে নেমেছিলাম আমরা। অবশেষে আশুলিয়ায় এসে তার দুটি প্লটের সন্ধান মিলেছে। আশুলিয়ার নিক্কন হাউজিং প্রকল্পের ম্যাকপাই চৌরাস্তার পাশে দুটি প্লট, 16.5% এই প্লট 2021 সালে ক্রয় করেন বাপ্পি। একই প্রকল্পে আরও দুটি প্লটের সন্ধান মেলে বাপ্পির। 4টি প্লটে আছে 33.68% জমি, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। স্থানীয়রা জানান মালিক সমিতির নামে কিনে পরে নিজের নামে করে নেন এসব জমি। হাদির যে হত্যাকারী তাদের সাথে এই এলাকার মধ্যে কিছু আওয়ামী লীগ লোকজন আছে, ওই যোগসূত্র ধরেই এই জমি কেনা বেচা কিনা হয়েছে। এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে এই গরিব দুঃখী বা সরকারের ত্রাণ তহবিলে নিয়ে নিলে বেটার হবে। বাপ্পির প্লট, বাড়ি ও ফ্ল্যাটের বাইরেও ব্যাংক হিসাবে মেলে বিপুল লেনদেনের তথ্য। গত বছরের জুলাই থেকে তার বিরুদ্ধে তদন্তে সিআইডি 4টি ব্যাংক হিসেবে মিলেছে 56 কোটি 86 লাখ টাকার। সিআইডি বলছে হাদি হত্যায় নাম আসায় আরো দ্রুত অনুসন্ধানে তারা। এখানে যে মাস্টার মাইন্ড উঠে আসছে, নিশ্চিত করেই তার সাথে এদের একটা যোগাযোগ আছে। তার বেনিফিশিয়ারি যারা বা ওই লোকের অ্যাকাউন্টে গেছে কিনা এটা আমরা খতিয়ে দেখতেছি। এদিকে বাপ্পির কাউন্সিলর অফিসে শুটার ফয়সালের সাথে বৈঠকের ভিডিও পাওয়া গেছে। হাদিকে হত্যার পরিকল্পনার আগে সেপ্টেম্বরে ভারত থেকে শরীয়তপুরে এসে বিয়ে করে আবারও ভারতে চলে যান বাপ্পি। কলকাতা পুলিশের কাছে আটকের পর ছাড়াও পান তিনি। তারা অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছে এবং সেক্ষেত্রে যারা সহযোগিতা করেছে তাদের বক্তব্যগুলো আমরা গুরুত্বের সাথে আমলে নিয়েছি। বাপ্পি ও ফয়সালকে ভারত থেকে ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ। ভোর জেগে উঠছিল ছুটির আমেজে, ঠিক তখনই উত্তরার আবাসিক ভবনে জ্বলে উঠল মৃত্যুর লেলিহান শিখা। আগুনের ধোঁয়ায় প্রাণ হারিয়েছেন নারী শিশু সহ 6 জন। নিমিষেই তছনছ 2 পরিবারের সাজানো সংসার। ছাদ বন্ধ থাকায় বের হতে পারেননি অনেকে। কয়েলের আগুন থেকে সূত্রপাত বলে ধারণা করছে স্বজনরা। শুক্রবার সকাল 7:50 উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের 7তলা এই আবাসিক ভবনটি হঠাৎ করেই পরিণত হয় অগ্নিকুণ্ডে। ভবনের 2য় তলা থেকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। খবর পেয়ে 15 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় উত্তরার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। ভবনের ছাদে তালা লাগানো থাকায় বের হতে পারেননি অনেকে। বেলকুনি দিয়ে হাত ইশারা করতেছে, কারোর হাত পড়ে গেছে, কেউ বাচ্চা চিল্লাচিল্লি করতেছে। তবে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ছড়ে পড়ে তাজা প্রাণগুলো। যারা জানালার থেকে কান্নাকাটি করছে ওনাকে আমরা বলছি ছাদে চলে যান, ওনারা বলছে ছাদের গেট লক করা। এই অগ্নিকাণ্ডে 6 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছে একই পরিবারের 3 জন সদস্য। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের শরীরে তেমন কোনো পোড়া ক্ষত নেই। আগুনের ভয়াবহ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা স্যারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব আমরা পরবর্তী কি পদক্ষেপ। আগুনের উৎস 2য় তলা থেকে হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় 6 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ভবন থেকে 11 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদিকে এই ঘটনায় পিবিআই, সিআইডির প্রতিনিধি দল সহ বেশ কয়েকটি সংস্থা আগুন লাগার কারণ খোঁজায় তদন্ত করছে। ফায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে উত্তরার আগুনের ঘটনায় প্রাণ হারানো একই পরিবারের 3 সদস্যের মরদেহ নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাফন করা হয়েছে। শুক্রবার দুপুরে উত্তরায় নিহতদের প্রথম নামাজে জানাজা হয়। রাত 8টার দিকে মরদেহগুলো পৌঁছে ময়মনসিংহের নিজ গ্রামের বাড়িতে। সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। রাত 10টার দিকে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে হারেসউদ্দিন, রাহাব চৌধুরী ও রোদেল আক্তারের মরদেহ। অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন প্রস্তুতির ঘাটতি ডেকে আনতে পারে বড় বিপর্যয়। বিস্তারিত আসাদুল্লাহ গালিবের প্রতিবেদনে।
বড় ভূমিকম্পের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। এমন আভাস মিলেছে গত বছরের নভেম্বরে হয়ে যাওয়া এই শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূমিকম্পে। বাংলাদেশ ও দেশের সীমান্ত সংলগ্ন এলাকায় মোট 5টি ভূমিকম্পের উৎস রয়েছে। বিশ্লেষকরা বলছেন এসব উৎস থেকে রিখটার স্কেলে 7.5 থেকে 8.5 মাত্রার ভূমিকম্প উৎপন্ন হতে পারে। চট্টগ্রাম শহরের আর্থকোয়েক ড্যামেজ অ্যাসেসমেন্ট করে দেখা গেছে, যদি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ভূমিকম্প হয় তবে চট্টগ্রামের 41টি ওয়ার্ডের 2,62,000 ভবনের মধ্যে প্রায় 2 লাখ ভবনেই ক্ষতিগ্রস্ত হবে। তবে ভূমিকম্প মোকাবেলায় এখনো কি কোনো পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে? গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া বা লোকাল অথরিটি যেগুলি আছে তাদের যে ইনিশিয়েটিভ নেওয়া, প্রথম 2-1 দিন হইচই হয়েছে, ঠিক আছে, বাট এরপরে কেন যেন পুরোটাই সাইলেন্ট হয়ে যাচ্ছে। দায়সারাভাবে মাটি পরীক্ষা বা মাটি পরীক্ষা না করেই একের পর এক নির্মাণ হচ্ছে বহুতল ভবন। ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতির প্রধান কারণ হতে পারে দুর্বল ফাউন্ডেশন, ঘটতে পারে তরলীকরণের মতো ঘটনা। এই ইনভেস্টিগেশনগুলো আমরা খুব লাইটলি আমরা কিছু কমন কনসেপশনের উপর বেস করে আমরা করে ফেলি, কিন্তু আসলে এই জায়গাটাতে আমাদের কিন্তু স্ট্রং মনিটরিং বা স্ট্রং আমাদের এই জায়গাটাতে লুক আফটার করতে হবে। নগর পরিকল্পনাবিদদের মতে একটি পরিকল্পিত শহরে ন্যূনতম 25% রাস্তা থাকা প্রয়োজন, কিন্তু অপরিকল্পিত নগরায়নের ফলে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকায় সরু হয়ে পড়েছে অলিগলি। ফলে বড় কোনো দুর্ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করাও হয়ে পড়বে দুরূহ। দুর্ভাগ্য হিসেবে আমাদের বর্তমানে দেশে জনপরিসর, খেলার মাঠ, প্রশস্ত ফুটপাত এগুলোর মাত্রা দিনকে দিন হ্রাস পাচ্ছে এবং দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। সরকারি দপ্তরগুলো তারা এই বিষয়ে চূড়ান্তভাবে আসলে তাদের এখন কাজ করার সময় এসেছে। এই অঞ্চলের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় প্রতি 100 থেকে 150 বছর পর এই অঞ্চলে 7 বা তার অধিক মাত্রায় শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। বাংলাদেশ ইন্ডিয়ান টেকটনিক প্লেটের কারণে 1918 সালে শ্রীমঙ্গলে অনুভূত হয়েছিল 7.6 মাত্রার ভূমিকম্প। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা, বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন এবং নগর পর্যায়ে সমন্বিত ভূমিকম্প প্রস্তুতি এখনই নিশ্চিত না করা হলে বড় ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, চট্টগ্রাম। এবার অর্থনীতির খবর। পেপার অ্যান্ড প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণার সুফল পেতে সরাসরি রপ্তানিতে প্রণোদনা চান উদ্যোক্তারা। এই জন্য জাতীয় বাজেট বিশেষ নীতি কৌশল নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদিও বর্ষপণ্য নিয়ে পরিকল্পনা জানাতে অপারগতা প্রকাশ করেছে ইপিবি। ইয়ানুর শিফাতের রিপোর্ট। 2026 সালের জন্য যে পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে, সে পণ্যের আসলে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাজারের আকার কত? সরকারি বেসরকারি কোনো সংস্থা সংগঠনের কাছে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে রয়েছে পেপার অ্যান্ড পেপার প্রোডাক্টসের হিসাব। এখানে রফতানি আয় 2022-23 অর্থ বছরে হয় $22,98,00,000, ক্রমাগত বেড়ে 2024-25-এ দাঁড়িয়েছে $28,58,00,000। আর চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে এ খাতের রফতানি আয় হয়েছে $13,65,00,000। আবার গার্মেন্ট অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের বিশ্ববাজারের আকার $7 বিলিয়ন বেশি। ব্লুমবার্গের এই তথ্যের বিপরীতে বিজিএপিএম এর দাবি, এ খাতে $1 কোটি প্রত্যক্ষ আর পরোক্ষ মিলিয়ে বাংলাদেশি পণ্যের রফতানি আয় মোটে $7.5 বিলিয়ন কম। সম্ভাবনার এই বিশাল বাজার ধরতে বর্ষপণ্যের স্বীকৃতি পাওয়া পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে এগিয়ে নিতে সরাসরি রফতানিতে প্রণোদনা দেওয়া সহ বিভিন্ন নীতি সহায়তা চান তৈরি পোশাক শিল্পের ব্যাকবন খ্যাত এই শিল্পের উদ্যোক্তারা। প্যাকেজিং ইনস্টিটিউট এবং লো ফাইন্যান্স আপনার ইন্টারেস্ট এবং বিশ্বের যে বায়ারগুলো আছে তাদের সাথে দেশের মানে আপনার মেলবন্ধন, আপনার যে উৎপাদনকারী এবং দেশের ক্রেতা বিক্রেতা, এদের ক্ষেত্রে যদি করা যায়, নীতি সহায়তা পাওয়া যায়, তাহলে আপনার এই সেক্টর ভালো করবে। পণ্যের মান বাড়ানো, ব্র্যান্ডিং এ জোর দিয়ে ক্রেতা টানতে জাতীয় বাজেটে টানা কয়েক বছর বিশেষ নীতি কৌশল নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। সাবসিকুয়েন্টলি পরপর 3-4 বছর ধরে যে আমরা যে সমস্ত পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করব, প্রত্যেকটার জন্য যেন আমরা ডেডিকেটেড একটা ফিসকাল পলিসির মেজার এখানে আমরা নেই। সহজ শর্তে কম সুদে ঋণের ব্যবস্থা করার জন্য আমরা যদি একটা তহবিল করে তুলি, তাহলে সেক্ষেত্রে এটা কাজ করবে। এবছরের বর্ষপণ্য ঘিরে সরকারের পরিকল্পনা নিয়ে জানতে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবিতে কয়েক দফা যোগাযোগ করলেও মেলেনি কোনো উত্তর। উৎপাদন
উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দেশে বিদেশে বাজার সম্প্রসারণে এবছর পেপার ও প্যাকেজিং পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। খাতটি বেশ বড়, কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হয় এতদিন নীতি কৌশল সাজানোর সময় কিছুটা পিছিয়ে ছিলেন এ খাতের উদ্যোক্তারা। এবার তাদের এগিয়ে নিতে তৎপর হবে সরকার, যার সুফল পাবে দেশের অর্থনীতি, এমনটাই প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। জানু শিফাত, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। স্বল্প খরচে বেশি ডিম উৎপাদন এবং প্রতিপালন সহজ হওয়ায় খামারিদের লাভের পথ খুলে দিয়েছে খাকি ক্যাম্পবেল জাতের হাঁস। এই জন্য নেত্রকোনার মোহনগঞ্জ ও কলমাকান্দার কৃষকদের ঋণ দিচ্ছে পিকেএসএফ ও স্থানীয় উন্নয়ন সংস্থা। নেত্রকোনা সদরের খামারি ও উদ্যোক্তাদের জন্য ডিম ও হাঁসের হাটও বাড়াচ্ছে আয়। সহায়তা অব্যাহত রাখলে এই অঞ্চলে হাঁস পালন গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নেত্রকোনা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। হাওর নদী আর জলাভূমির জেলা নেত্রকোনা। এই জেলায় প্রাকৃতিক জলাভূমিতে হাঁস পালন নতুন না হলেও কৃষকদের ভাগ্য বদলের গল্প লিখছে খাকি ক্যাম্পবেল জাতের হাঁস। কম খরচে বেশি লাভ, এমন সম্ভাবনাই দেখাচ্ছে এই হাঁস পালন। বেশি ডিম উৎপাদনের কারণে খাকি ক্যাম্পবেল হাঁস এখন কৃষকদের কাছে লাভজনক প্রকল্প। নেত্রকোনা সদরের বাংলা বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আজিদ আলম মুরগির খামারে লাভের মুখ না দেখায় প্রায় 2 বছর ধরে হাঁস পালন করছেন। স্থানীয় উন্নয়ন সংস্থার সহায়তায় হাঁস পালন করে লাভ পাচ্ছেন আজিদ আলম। ব্রয়লার পালতাম, ব্রয়লার আমি মার খেয়েছি, 800 মুরগি মারা গেছে, 2 লক্ষ টাকার মতো মার গেছে। পরে আঁশ তুলছি, ডিএসকে থেকে আঁশ তুললে আমি ভালো লাভবান হয়েছি। আমি 2 বছরে প্রায় 9 লক্ষ টাকার মতো লাভ করছি। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অন্যতম বড় ডিমের হাট এটি। হাওর পাড়ে উন্মুক্ত হাঁসের খামারে উৎপাদিত ডিমের একটি বড় অংশ আসে এখানে। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন লক্ষাধিক টাকার ডিম বেচাকেনা হয়, সঙ্গে বিক্রি হচ্ছে হাঁসও। আমরা বাড়িতে মনে করেন বৈশা থাকি, কোনো কাজকর্ম করি নাই, বাজারে কিনি বেশি মনে করেন দিয়ে 200-500 হয়, নিয়ে বাচ্চারা নে খাওয়াই। 50টা আছে, কিনলে না হইলেও 4-5 লাখ টাকা লাভ হবে। স্থানীয় উন্নয়ন সংস্থা মাঠ পর্যায়ে কৃষকদের দিচ্ছেন প্রশিক্ষণ ও ঋণ, ফলে ডিম ও হাঁসের খামারকে ঘিরে গড়ে উঠেছে নতুন সম্ভাবনা। ভ্যালু চেইন মেইনটেনের জন্য আমরা লোকাল বাজারে কিছু ব্যাপারীদের সাথে হাঁসের খামারিদেরকে লিঙ্কেজ মেইনটেইন করে দিয়েছি, যেন তারা তাদের হাঁসটা যখন বিক্রি উপযোগী হয় সহজে বিক্রয় করতে পারে। প্রকল্প এলাকায় টোটাল 28টা এগশপ স্থাপন করেছি। এগশপের মাধ্যমে তারা তাদের যে ডিম সেটা স্থানীয় বাজারে বিক্রি করতে পারে। প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের দারিদ্র্য বিমোচন, কর্মদক্ষতা বাড়াতে কারিগরি প্রশিক্ষণ সহ ঋণ ও আর্থিক সহযোগিতায় কাজ করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থা এটি বাস্তবায়নে কাজ করছে। পিকেএসএফ বাংলাদেশের প্রতিটা রিমোট অঞ্চলে তার পার্টনার অর্গানাইজেশনের মাধ্যমে পৌঁছে গেছে, এবং আমাদের একটা পলিসি হচ্ছে যত রিমোট, যত অবহেলিত তত ফার্স্ট প্রায়োরিটি পাবে। সহযোগী সংস্থাদেরকে আমরা অর্থায়ন করি, এদের প্রায় 19,000-এর মতো ব্রাঞ্চ আছে সারা দেশে। 2,25,00,000 আমাদের মোট সদস্য আছে, যাদের 70% অন অ্যান অ্যাভারেজ সবসময় অর্থায়িত থাকে। সহায়তা অব্যাহত থাকলে এই অঞ্চলে হাঁস পালন গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাওরের প্রাকৃতিক পরিবেশকে পুঁজি করেই সচ্ছলতার পথ খুঁজে নিচ্ছেন এই অঞ্চলের বেশিরভাগ মানুষ। নানা ধরনের পেশার সঙ্গে যুক্ত থাকলেও বংশ পরম্পরায় চলে আসা হাঁসের খামারেই কাটে তাদের দিনের বেশিরভাগ সময়, যেখানে জীবিকার সঙ্গে মিশে আছে ঐতিহ্য আর টিকে থাকার গল্প। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, নেত্রকোনা। রাঙামাটি পৌরসভায় প্রায় 15 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে। এই জন্য পৌরসভার উদাসীনতাকে দুষছেন নগরবাসী। আর সব দায় পৌরবাসীর উপর চাপিয়ে বকেয়া আদায়ে মামলার কথা ভাবছে পৌর কর্তৃপক্ষ। হেফাজত সবুজের পাঠানো তথ্য, রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। 1972 সালে 65 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় রাঙামাটি পৌরসভা। 1998 সালে উন্নীত হয় প্রথম শ্রেণীতে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে বর্তমানে বকেয়া হোল্ডিং ট্যাক্সের পরিমাণ প্রায় 15 কোটি টাকা।
বকেয়া হোল্ডিং ট্যাক্সের তালিকায় ব্যক্তি পর্যায়ের সর্বোচ্চ পরিমাণ প্রায় ৩২ লাখ এবং সর্বনিম্ন ২ লাখ টাকা। এমনকি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বকেয়া রয়েছে ২৫ থেকে ৫৫ লাখ টাকা পর্যন্ত। এজন্য পৌরসভার উদাসীনতাকে দোষছেন বাসিন্দারা। প্রথম হোল্ডিং এর যেটা ১০,০০০ টাকা সেটা ২,০০০ টাকা করে দিছে, আর দ্বিতীয় হচ্ছে যে যেটা ৭০,০০০ টাকা ছিল এটা ২০,০০০ টাকা করে দিছে। এবং এদেরকে জিজ্ঞেস করলাম যেটা কেন হয়েছে, এটা বলছে যে এদের ভুলের কারণে হয়েছে। প্রথমে অ্যাসেসমেন্টটা তারা নিজস্ব ওয়েতে অনেক বাড়তি করে, পরে তাদের সাথে একটা অসাধু কিছু এখানে অ্যাসেসমেন্ট অফিসার আছে বা যারা মাঠ পর্যায়ে কাজ করে, নিগোসিয়েশনের ক্ষেত্রে দেখা যায় একটা পুরো কমিয়ে দেয়। কর নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও থাকা উচিত। প্রশাসক আছে তাদের উচিত যে ট্যাক্সটা আদায়ের জন্য চেষ্টা করা, পাশাপাশি জনগণের যাদের অভিযোগ আছে এই অভিযোগগুলো আমলে নিয়ে এগুলো রিভিউ করার মাধ্যমে ট্যাক্স পুনর্নির্ধারণ করা। আর সব দায় পৌরবাসীর ওপর চাপিয়ে বকেয়া আদায়ে মামলার কথা ভাবছে পৌর কর্তৃপক্ষ। রিভিউর জন্য একটা দেশের সময় দিয়ে থাকি। অধিকাংশ সম্মানিত করদাতা ওনাদের অজ্ঞতার কারণে বা ওনাদের অবহেলার কারণে ওনারা ঠিকমতো আপত্তিগুলো দাখিল করেন না। তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, তারা তাদের বকেয়া দিচ্ছে। শেষ পর্যন্ত না পারলে তো আইনি যে প্রক্রিয়া সার্টিফিকেট মামলা করতে হলে আমরা ওই দিকেই যাব। কর্তৃপক্ষের তথ্য মতে রাঙামাটি পৌর এলাকায় ১৯,৫৮৬টি হোল্ডিং নম্বর রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। পার্বত্য এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য খাগড়াছড়ি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট চালু করা হয়েছে। তবে কিছুদিন চলার পর নিজেই প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়ে। শিক্ষক, কর্মচারী ও ছাত্রাবাস সংকট সহ নানা সমস্যায় প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার পথে। তবে কর্তৃপক্ষ বলছে যোগাযোগ ব্যবস্থা ও ছাত্রাবাসের অভাবে পার্বত্য জেলার একমাত্র টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের জীবনমুখী শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। ব্যবহারিক ক্লাসের কম্পিউটার পড়ে আছে অযত্নে আর অবহেলায়, বেঞ্চে যত্রতত্র পড়ে আছে বই খাতা। এই চিত্র খাগড়াছড়ি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের। শুরুতে প্রতিষ্ঠানটির কার্যক্রম চললেও এখন অনেকটা ঝিমিয়ে পড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানের বেহাল অবস্থার কারণে ডাইং, এপারেল, নিটিং, উইনিং এই 4টি ট্রেড চালু রয়েছে। 4টি ট্রেডে 120 জনের আসনের বিপরীতে নিয়মিত ও অনিয়মিত মিলে ছাত্র সংখ্যা 45 জন। 9 জন শিক্ষক খাতা কলমে লেখা থাকলেও আছে 4 জন। অফিস স্টাফের 5 জনের বিপরীতে রয়েছে 2 জন। ফলে যন্ত্রাংশগুলো অব্যবহৃত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যদি একটা হোস্টেল থাকতো আমাদের জন্য খুব ভালো হতো, বিকজ আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি, আমাদের জন্য এটা অনেক সমস্যা হয়ে ওঠে। এখানে অনেক শিক্ষকের সংকট। আমাদের স্কুলে যদি শিক্ষক থাকতো তাহলে আমাদের স্কুলটা আরো একটু উন্নতি হইতো। আমাদের এখানে ছাত্রছাত্রীর সংকট আছে, অনেকজনে জানে না, এটা আমাদের পাবলিসিটি করার দরকার আছে। প্রতিষ্ঠানটিতে ছাত্রাবাস না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র হওয়ায় আশপাশের এলাকায় বাসা ভাড়া করে থাকা সম্ভব না হওয়ায় অনেকেই মাঝপথে ঝরে পড়ছে বলে জানান শিক্ষকরা। এখানে অনেক সমস্যা আছে, শিক্ষক সংকট আছে, এবং এখন যদি শিক্ষক পূরণ হয় বা থাকে আমাদের একটা সুবিধা হবে, এবং এগুলি আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যারকে অবশ্যই জানানো হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রে আবাসিক হোস্টেল নির্মাণ, শিক্ষক ও কর্মচারীর সংকট বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থী ভর্তির জন্য অভিভাবকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক। পোস্টারিং করতেছি, প্রত্যন্ত অঞ্চলে গিয়েও মাইকিং করতেছি, ফেস্টুন করতেছি, তারপর আমরা জায়গায় জায়গায় ব্যানার টানিয়েছি এবং প্রতিদিনই ঘরে ঘরে প্রচারণায় আমরা যাচ্ছি, টিচার সহ আমি সহ যাচ্ছি এবং গণমাধ্যম কর্মীদের সহায়তা নিচ্ছি। 2001 সালে শহরের শালবন এলাকায় 2 একর জমির উপর খাগড়াছড়ি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি। পুরো সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আইরিন। দেখছেন ভোরের সময়। শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে
কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়। অসংখ্য নদ নদীতে ভরা ঐতিহ্যবাহী জেলা মাদারীপুর। পদ্মা সেতু চালুর 3.5 বছরেও গড়ে ওঠেনি কোনো কলকারখানা কিংবা শিল্প প্রতিষ্ঠান। মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণ হয়নি দীর্ঘদিনেও। ঢাকা বরিশাল মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের দাবি আটকে আছে আশ্বাসেই। আর অন্ধকারেই ঢাকা স্বাস্থ্য খাতের উন্নয়ন। বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা, নীতি নির্ধারকদের দীর্ঘসূত্রতা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে কোনো মেগা প্রকল্প বাস্তবায়ন হয়নি এই জেলায়। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। পদ্মা, আড়িয়ালখা, কুমারসহ অসংখ্য নদ নদী বিস্তৃত মাদারীপুর জেলা। পদ্মা সেতু উদ্বোধনের 3.5 বছর পেরিয়ে গেলেও জেলায় আজও গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান কিংবা কলকারখানা। আত্মকর্মসংস্থান না হওয়ায় বাড়ছে হতাশা। শিল্প মন্ত্রণালয়ের অর্থায়নে 61 কোটি টাকা ব্যয়ে বিসিক শিল্পনগরী সম্প্রসারণ করা হলেও ভূমি উন্নয়ন, পানি সরবরাহ, পয় নিষ্কাশন, গ্যাস সংযোগ সহ ব্যবসায়িক পরিবেশ না থাকায় তৈরি হয়নি নতুন উদ্যোক্তা। ফলে এ জেলায় বিনিয়োগ করেননি কোনো ব্যবসায়ী। এই জায়গায় মূলত একটা বড় অ্যামাউন্টের যে শ্রমিক দরকার কলকারখানা কাজের জন্য, ইন্ডাস্ট্রিয়াল, এগুলো মাদারীপুরে নেই। 15 বছরে এগুলোর কোনো উন্নয়ন হয় নাই। বিসিকে এক বিল্ডিং ছাড়া ব্যবসা করার মতন পরিবেশ কোনো কিছুই নাই, যে কারণে এখানে কোনো ব্যবসা হচ্ছে না। 1125.69 বর্গ কিলোমিটারের 3টি সংসদীয় আসনে এই জেলায় মোট ভোটার 11,35,572 জন, যার অর্ধেকই নারী। অথচ নেই নারীদের উন্নয়নে কোনো প্রশিক্ষণ কেন্দ্র। পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি ছিল বেশ জোরালো, সেই প্রত্যাশাটুকুও হয়নি পূরণ। 30 লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘুরিয়ে চলা 250 সোজা জেলার আধুনিক হাসপাতালও মৃতপ্রায়। পর্যাপ্ত জনবল না থাকায় নেই কাঙ্ক্ষিত সেবা। সবার প্রত্যাশা ছিল যে মাদারীপুর একটা মেডিকেল কলেজ হবে, আমরা সবাই আশা করছিলাম যে হবে, বাট হয় নাই। এই হাসপাতালটাকে সুন্দরভাবে এমনভাবে চিকিৎসা হোক যাতে করে প্রত্যেকে যেন ভালোভাবে চিকিৎসা করতে পারে। স্বাস্থ্য সেবার জন্য ডাক্তার দরকার, নার্স দরকার, ওষুধ দরকার, তারপর যে টেস্ট দরকার, সেই বিষয়গুলি আমরা লক্ষ্য করি না। আমরা দেখি শুধু ভবন হয়েছে, শুধু ভবন হয়ে তো মানুষের উপকার হচ্ছে না। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে চালু হলেও শতভাগ সুফল পাচ্ছেন না দক্ষিণাঞ্চলবাসী। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের 45 কিলোমিটার অংশে ঝুঁকি কাটেনি আজও। বিগত অনেক সরকারই এই রাস্তা মেরামত করে, কিন্তু কোনো সরকারেই টেকসই রাস্তাঘাট করে না। 6 লেন কিংবা 4 লেনের একটা বড় রাস্তা হবে, সেই কাজটা হাতে নেওয়া হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু সেই কাজটা দেখা যায় নাই এবং সেই কাজটা অত্যন্ত জরুরিভাবে করা দরকার। সবশেষ 2022 সালের বাংলাদেশের দারিদ্র মানচিত্র অনুযায়ী দেশের দরিদ্র এই জেলা বারবারই রয়ে গেছে উন্নয়নে পিছিয়ে। দারিদ্রের চিহ্ন লেগে আছে শহর থেকে গ্রাম সবখানেই। মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলানোর কারিগররা রয়ে গেছেন অবহেলিত। আর ইতিহাস ঐতিহ্যের এই জেলায় বিনোদন খাতেও আসেনি কোনো পরিবর্তন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর সব সমস্যার দ্রুত সমাধান করবে নতুন সরকার, এমনটাই দাবি জেলাবাসীর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে বইছে নির্বাচনী হাওয়া। দোকানে বেঞ্চে বসে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে জমে উঠছে মানুষের আড্ডা। আলোচনার কেন্দ্রে ভোট। প্রার্থীদের প্রচার আর প্রতিশ্রুতির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এলাকার চাওয়া পাওয়া। সড়ক যোগাযোগের উন্নয়ন, কাজের সুযোগ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন চান এলাকাবাসী। ভোটের এই মৌসুমে ঝিনাইদহবাসীর প্রত্যাশার কথা তুলে ধরছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। আমি আছি ঝিনাইদহ 2 সংসদীয় এলাকার বাসুদেবপুর বাজারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় থাকা মানুষের প্রত্যাশার কথা জানব। একটা আশা আমাদের এলাকায় উন্নয়ন, যাতে কোনো অভাব অনটন কোনো কিছুতে না থাকে। বিদ্যুৎ, আবার সব কিছু, এক কথায় শিক্ষা, প্রশাসনিক, মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, মানুষের বাক স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, এটাই আমার চাওয়া। দেশের উন্নয়ন করলে ভালো, রাস্তাঘাট এটা সেটা এই সমস্ত জিনিসগুলো
শিক্ষা ব্যবস্থা এই সমস্ত জিনিসগুলো করলে ভালো। প্রত্যাশা আমাদের চাষে কৃষি উন্নয়ন করতে এই প্রত্যাশা প্রার্থীর কাছে। প্রার্থীর কাছে আমাদের প্রত্যাশা যে আমাদের আর্থসামাজিক পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের খোঁজ খবর নেবে, হত দরিদ্র যারা আছে এদের কিছু খোঁজ খবর নেবে। আমরা আর কি দেখে দেবো, আমরা সব দিকে দেখে উন্নয়ন বা যে ভালো কিছু করবে বা তার প্রতি একটা আশা আছি, হয়তো সে ভালো কিছু করতে পারবে, সেই মর্মে আমরা তার দিকে ভোটটা দেব। শীতের দাপট কিছুটা কমলেও হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী এবং টাঙ্গাইলে আছেন কাদির তালুকদার। প্রথমে যাচ্ছি গোপালগঞ্জে জয়ন্ত শিরালীর কাছে। দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকলেও সকালে কিন্তু তাপমাত্রা খানিকটা কম থাকে। তো গোপালগঞ্জে গত সপ্তাহে অর্থাৎ এই মাসের শুরু থেকে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও মাঘের যে শুরু হয়েছে এই শুরুতে কিন্তু শীতের তীব্রতা এতটা লক্ষ্য করা যায়নি। গতকাল আমাদেরকে আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছিল যে গতকাল সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। তো আজও আবহাওয়া একই রকম রয়েছে। সকালে ভোরে আমরা দেখেছি যে প্রচন্ড কুয়াশা ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই কুয়াশা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং গত সপ্তাহে আমরা যেটা দেখেছি যে সকালে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো মাঘ মাসের শুরুতে আসলে যেমনটি শীত পড়ার কথা তেমনটি শীত কিন্তু আমরা লক্ষ্য করিনি। তবে এর মধ্যেও আমরা হাসপাতালে খোঁজ খবর রেখেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে এই প্রচন্ড ঠান্ডায় শীতজনিত যে রোগ সেই রোগীরা কিন্তু বেড়েছে। শীতজনিত রোগে সাধারণত বৃদ্ধ এবং যারা শিশু রয়েছে তারা বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। চিকিৎসকরা তাদেরকে পরামর্শ দিয়েছেন যে এই শীতে বাইরে কম বের হওয়ার এবং শিশু যারা রয়েছে তাদেরকে সাবধানে রাখা। বয়স্করা সাধারণত প্রচন্ড ঠান্ডায় রক্তনালী সংকুচিত হয়ে যাওয়ার কারণে তাদের হৃদরোগ জনিত যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু বৃদ্ধি পায়। এছাড়াও যদি আমি বলি গোপালগঞ্জে যে মহাসড়ক এবং আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে রাতে এবং সকালে ভোরে আমরা দেখেছি খুব যে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে সেখানে। তারা বেশ ঝুঁকি নিয়ে এই শীতের মধ্যে যানবাহন চালাচ্ছে। এছাড়া আরো যদি জানিয়ে রাখি যে বর্তমানে যে বড় মৌসুম চলছে আপনারা জানেন, সেই বড় মৌসুমে এই সব থেকে বড় বাধা কিন্তু এই শীত। বীজতলাতে থেকে বীজ উত্তোলন থেকে শুরু করে ধান রোপণ পর্যন্ত এই সকালেই কৃষকরা এই কাজ করে থাকেন, কিন্তু প্রচন্ড শীতের কারণে সেই কাজে কিন্তু বিঘ্ন ঘটছে। এছাড়াও যে প্রচন্ড শীতে বীজতলা যে চারা রয়েছে এই চারাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো এই মাঘের যে শেষ শুরু এই শুরুতেও শীতের তীব্রতা আসলে গোপালগঞ্জে তেমনটি দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে শীতের সর্বশেষ। আমরা চলে যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাদির তালুকদার, তার কাছে শুনবো শীতের খবর। সারা দেশের মতো টাঙ্গাইলেও কনকনে শীত বিরাজ করছে। ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়ায় তবুথবু হয়ে পড়ছে সকল শ্রেণী পেশার মানুষজন। তো চলতি মাসে শীতের তীব্রতা বারবারই প্রচন্ড আকার ধারণ করছে, তবে গত কয়েকদিন যাবৎ শীতের তীব্রতা কিছু কমতে দেখা গেছে। টাঙ্গাইলে যে শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে গত সপ্তাহে যে কনকনে শীত বিরাজ করছিল সেখানে কিন্তু মানুষজন যে ঠান্ডাজনিত যে রোগ সেই রোগীর চাপ প্রচন্ড পরিমাণে হাসপাতালে বৃদ্ধি হতে দেখেছি। আপনারা দেখেছেন যে টাঙ্গাইলের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে বর্তমান চিত্র সেটি হচ্ছে যে টাঙ্গাইলে শীতজনিত রোগীর দীর্ঘ লাইন এবং যে রোগী সে প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যে কারণে হাসপাতালে কিন্তু যে আসন সংখ্যা সেই আসন বা বেডে সংকুলন না হওয়ার কারণে হাসপাতালের যে বারান্দাগুলো রয়েছে সেই বারান্দাগুলোতেও কিন্তু লম্বা লাইন দেখা যাচ্ছে হাসপাতালগুলো। যেই কারণে আসলে প্রতিদিন আমরা দেখেছি যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যে পরিমাণ বেড আছে তার যে কয়েক গুণ রোগী বৃদ্ধি পাচ্ছে, যেই কারণে আসলে হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছে, ডাক্তার এবং নার্স রয়েছে, তারাও কিন্তু এই
সেবা দিতে ব্যর্থ হচ্ছে অনেকটাই। তো আমরা তাদের সাথে কথা বলেছিলাম হাসপাতালে, তারা বলেছে যে প্রতিদিনই রোগীর চাপ এই পরিমাণ বেড়েছে যে তারা একদিকে হিমশিম খাচ্ছে, যে পরিমাণ হিমশিম খাচ্ছে এবং প্রতিদিন এখানে 10 থেকে 15টি সিট থাকলেও দেখা যাচ্ছে যে প্রতিদিন 100 থেকে 110 জন 5 জন এই পরিমাণ রোগী কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেই কারণে আসলে তারা কোনোভাবেই সংকুলান হচ্ছে না। তবে আমরা রোগীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের কষ্ট হলেও তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে, যেই কারণে আসলে তাদের নির্ভর করে শীত এরপরে বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে শীতজনিত রোগীর সংখ্যা। টাঙ্গাইল ও গোপালগঞ্জ থেকে শীত পরিস্থিতি এবং শীতজনিত রোগের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ঢাকা থেকে নিজ জেলায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন গাইবান্ধা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান। এ সময় নগদ টাকা ও মোবাইল ফোন খোয়ান তিনি। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় থেকে অজ্ঞান অবস্থায় আজিজার রহমানকে উদ্ধার করা হয়। বিকেলে পিঙ্কি এন্টারপ্রাইজের একটি বাসে ঢাকা থেকে গাইবান্ধায় ফিরছিলেন তিনি। বাসে তার এলাকার ছাগল ব্যবসায়ী শাহিনের সঙ্গে পরিচয় হয়। কৌশলে তাকে ডিম খাইয়ে অজ্ঞান করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় শাহিন। নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে আসামি রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। শুক্রবার তাদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রাখার কথা জানায় র্যাব। গত 29 ডিসেম্বর ছাত্রদল কর্মী জাহিদুলকে বাড়ি থেকে নোয়াপাড়া এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ 7 ডাকাতকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে সোনারগাঁয়ের সিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি ঝোপের আড়ালে লুকিয়ে থেকে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। তালতলা তদন্ত কেন্দ্রের টহল পুলিশ বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে এলাকাবাসী দলবদ্ধভাবে ছুটে এলে তাদের সহায়তায় 7 ডাকাতকে আটক করা হয়। তাদের গণপিটুনি দেয় উত্তেজিত এলাকাবাসী। পরে পুলিশ ডাকাতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ফরিদপুরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। বৃহস্পতিবার রাত 3টার দিকে কানাইপুরের ভাটি কানাইপুর গ্রামের হোটেল ব্যবসায়ী আব্দুল আলী বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে ডাকাত দল। এরপর আব্দুল আলীর মুখে চেতনানাশক স্প্রে দেয় তারা। পরে পরিবারের অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ 2 লাখ টাকা ও 5.5 ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের স্নাতক শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস জালিয়াতির অভিযোগে 4 পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুর ও বিকেল শিফটে 4 জনের মধ্যে 2 জন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও 2 জনকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আটককৃত 3 জন মোবাইল ব্যবহার করে এআই এর মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিল। এ ঘটনায় মতিহার থানায় নিয়মিত মামলা হয়েছে। ঝিনাইদহে মাদ্রাসায় কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। মাদ্রাসা সুপার, সভাপতি ও কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় শৈলকুপার পুটিমারি আউলিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানে নাইট গার্ডের পদে নিয়োগ পরীক্ষা ছিল শুক্রবার। সন্ধ্যার পর পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। 3 জন হাজির থাকলেও 10 জনের উপস্থিতি দেখানো হয়। অনিয়মের বিষয়টি টের পেয়ে শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী। বন্ধ হয়ে যায় পরীক্ষা। খাগড়াছড়ির চেঙ্গি নদীর পাড়ে বাড়ছে সবজি চাষ। পারিবারিক চাহিদা মেটাতে গড়ে তোলা ক্ষেতের শাকসবজি ও ফল বিক্রি হয় স্থানীয় বাজারেও। এতে তৈরি হচ্ছে বাড়তি আয়ের সুযোগ। চাষিদের দেখাদেখি চাকুরিজীবী শিক্ষিত অনেকেরই আগ্রহ বাড়ছে চাষাবাদে। ফলন বাড়াতে কৃষি বিভাগের সহযোগিতা চান তারা। জিতেন বড়ুয়া পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
খাগড়াছড়ি শহরের মাঝ দিয়ে বয়ে গেছে চেঙ্গি নদী। বর্ষায় এই খরস্রোতা, শুষ্ক মৌসুমে শান্ত। তাই তো জেলার পানছড়ি থেকে মহালছড়ি পর্যন্ত নদীর দুই তীরের বাসিন্দা পাড় ঘেঁষে গড়ে তোলেন শাকসবজি ক্ষেত। এসব শাকসবজি সহ উৎপাদিত ফসল পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করেন তারা। নিত্য প্রয়োজনীয় যা লাগে আমাদের কাঁচামরিচ থেকে বেগুন, ভুট্টো, তারপরে আলু, আরো বিভিন্ন রকমের শাক আমরা উৎপাদন করেছি এখানে। পুঁজিটা আমরা এখানে যে ব্যবহার করি সেই পুঁজি দিয়ে এতগুলি সবজি কিনতে পাওয়া সম্ভব না। চাষাবাদে জড়িত শুধু কৃষকই নয়, চাকুরিজীবী ও শিক্ষিত যুবকরাও। কৃষি বিভাগ থেকে প্রযুক্তিগত সহায়তা পেলে চেঙ্গি নদীর পাড়ে আরো ভালো ফলন সম্ভব বলে মনে করেন তারা। 3 বছর হলো এখানে চাষ করতেছি। কৃষি অফিস থেকে কোনোবার তদারকিও করলো না। যদি তদারকি করতো এবং তারা যদি আমাদেরকে যদি সুপরামর্শ দিত, হয়তো আমরা আরো অনেক ভালো ফলন উৎপাদন করতে পারতাম। স্থানীয় কৃষি বিভাগ বলছে, চেঙ্গি তীরবর্তী এলাকাগুলোর কৃষকদের তালিকা করে তাদের পরামর্শ ও প্রণোদনার আওতায় আনা গেলে আরো এগিয়ে যাবে জেলার কৃষি খাত। কৃষকদেরকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন প্রণোদনা থাকে আমাদেরকে দিয়ে আসতেছি এবং আমরা আমাদের যে যাদের মাঠের আমাদের কর্মকর্তা আছেন, উপশহরের কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক তাদের পাশে থাকেন, বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে যাচ্ছেন। খাগড়াছড়ির পানছড়ি থেকে মহালছড়ি পর্যন্ত প্রায় 60 কিলোমিটার জুড়ে চেঙ্গি নদীর এই পাড়ে বর্ষায় জমা পলিমাটিতে কৃষিকাজ করে স্বাবলম্বী হয়েছে প্রায় সহস্রাধিক পরিবার। সময় সংবাদ, খাগড়াছড়ি। প্রসঙ্গ, ইরানে নতুন করে রক্তপাত হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে, এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর সৌদি আরব ও কাতার আশঙ্কা করছে মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হতে পারে। একই দিনে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি সরকার পতনে বিশ্বকে বিক্ষোভকারীদের সহায়তার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানাতে ইতালির রোমে বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মী ও প্রতিবাদকারীরা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। তবে নতুন করে রক্তপাত হলে গুরুতর পরিণতি হবে এমন সতর্কতা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের সামরিক হামলা কেন এড়িয়েছেন এমন প্রশ্নে বলেন, সিদ্ধান্তটি তিনি নিজেই নিয়েছেন। কেউ আমাকে রাজি করায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। গতকাল 800-র বেশি ফাঁসির পরিকল্পনা ছিল, কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি, ফাঁসিগুলো বাতিল করা হয়েছে। বিষয়টি আমার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে। তবে উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরি আলোচনা করেছে সৌদি আরব ও কাতার। দেশ দুটির আশঙ্কা মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হতে পারে। ইসরায়েলও কূটনৈতিক ও সামরিক প্রস্তুতিতে যুক্ত হয়েছে। হোয়াইট হাউস বলছে, ইরান ইস্যুতে এখনো সব বিকল্প ব্যবস্থা খোলা আছে। নতুন করে সহিংসতা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। খামেনি যুগের অবসানে বিশ্ববাসীকে বিক্ষোভকারীদের সহায়তার আহ্বান জানিয়েছেন ইরানের শেষ রাজা শাহর ছেলে রেজা পাহলভি। শুক্রবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। এতে আরও প্রাণহানি আটকানো যাবে বলে দাবি করেন রেজা। এ সময় ইরানে ফিরে সংবিধান পরিবর্তন করার ঘোষণাও দেন তিনি। ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই। আমি শুধু ইরানকে স্বাধীন হতে সহায়তা করছি। ইরানের মানুষ ঠিক করবেন তাদের পরবর্তী নেতা কে হবে। এদিকে ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানাতে ইতালির রাজধানীর রোমে বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মী ও প্রতিবাদকারীরা। শুক্রবার রোমে সিটি হলের সামনে জড়ো হয়ে ইরানের জনগণের প্রতি সমর্থন জানান এবং শাসন ব্যবস্থার অবসানের দাবি তোলেন তারা। এ সময় কয়েকজন বিক্ষোভকারী রেজা পাহলভির প্রতি সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। গত বছরের 28 ডিসেম্বর অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে ইরানে শুরু হয় বিক্ষোভ। পরবর্তীতে তা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ও ধর্মীয় শাসন ব্যবস্থার উৎখাতের দাবিতে দেশজুড়ে আন্দোলনের রূপ নেয়। শিউলি রোজা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে ডেনমার্ককে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে শক্তির পথেও যেতে পারে ওয়াশিংটন। এদিকে গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ইউরোপের বিভিন্ন দেশের সামরিক সদস্যরা, যদিও ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েনে অংশ না নেয়ার কথা জানিয়েছে পোল্যান্ড।
গ্রিনল্যান্ড ইস্যুতে একটু অবস্থান পাল্টাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড দরকার। ভেনেজুয়েলার ঘটনা টেনে ট্রাম্প ডেনমার্ককে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে শক্তির পথেও যেতে পারে ওয়াশিংটন। জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। রাশিয়া বা চীন যদি গ্রিনল্যান্ড দখল করতে চায় তবে ডেনমার্কের কিছুই করার থাকবে না, কিন্তু আমাদের পক্ষে সবই করা সম্ভব। ভেনেজুয়েলার ঘটনাতে আপনারা তার প্রমাণ পেয়েছেন আমরা কি করতে পারি। আমেরিকার হুমকির জবাবে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন করা হয়। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডে পৌঁছান জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের সামরিক সদস্যরা। ডেনমার্কের অনুরোধে চলতি সপ্তাহে সীমিত সংখ্যক সেনা মোতায়েন করেছে ইউরোপীয় দেশগুলো। আর উত্তেজনা কমাতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা। স্থানীয় সময় শুক্রবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড বিষয়ক মার্কিন বিশেষ দূত জেফ ল্যান্ড্রি বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে চুক্তি হওয়া উচিত এবং শেষ পর্যন্ত তা হবেও। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জানিয়ে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আলোচনার মাধ্যমে চূড়ান্ত করবেন। আগামী মার্চে গ্রিনল্যান্ড সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। এদিকে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তা হবে একটি রাজনৈতিক বিপর্যয়, এমন সতর্কবার্তা দিলেও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েনে অংশ নেবে না তার দেশ। পোল্যান্ডের এই সিদ্ধান্ত নতুন করে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। শিউলি রোজা, সময় সংবাদ। নতুন বছরের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইউক্রেনের একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। তীব্র শীতের মধ্যে জ্বালানি সংকটে ইউক্রেনের শিশুদের হাইপোথার্মিয়ার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। জ্বালানি অবকাঠামো মেরামতে কিয়েভকে বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। অন্যদিকে দাভোসে ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইউক্রেনের আরও একটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের পূর্ব দুনেস্ক অঞ্চলের জাকিতনে গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গ্রামের ভেতরে এক সেনাকে রাশিয়ার পতাকা নাড়াতে দেখা যায় এমন একটি ভিডিও প্রকাশ করেছে মস্কো। ইউনিসেফ বলছে, তীব্র শীতে হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে ইউক্রেনের শিশুরা। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তীব্র ঠান্ডার মধ্যে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। মজুদ কমে গেছে জরুরি জেনারেটর সেবারও। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মেরামতে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। স্থানীয় সময় শুক্রবার কিয়েভ সফরে অতিরিক্ত অন্তত $2.5 কোটি সহায়তার ঘোষণা দেন যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি। অন্যদিকে $7 কোটি সহায়তা দেওয়ার কথা জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন বলছে, সাম্প্রতিক হামলার পর এই সহায়তা তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সক্ষম হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নিরাপত্তা নিশ্চয়তা ও যুদ্ধ পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল। শর্তে ঐকমত্য হলে আগামী সপ্তাহে দুবেসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তি সই হতে পারে বলে জানান তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। মধ্য গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এর মধ্যেই মিশরের কায়রোতে বৈঠক করেছে নতুন ফিলিস্তিনি কমিটি। গাজা শাসনের ভার এই কমিটির ওপরেই দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে বেশ কয়েকটি জটিল বিষয়ে মোকাবিলা করা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি আলোচনা, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় কেঁপে উঠছে গাজা উপত্যকা। দেইর আল বালাহ এলাকায় আবাসিক ভবনে হামলা চালিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে দখলদাররা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যেই গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রথম ধাপের গুরুত্বপূর্ণ অংশ ইসরায়েল ও হামাসের মধ্যে এখনও পূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়নি। তাছাড়া গাজায় একের পর এক ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির প্রথম ধাপকে দুর্বল করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের মতো জটিল বিষয় মোকাবেলা করা আরও কঠিন হবে বলে মনে করছেন তারা।
মিশরের কায়রোতে গাজা শাসনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি কমিটি বৈঠক করেছে। মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার ও তুরস্কের যৌথ বিবৃতিতে বলা হয়, কমিটির নেতৃত্ব দেবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী সাত। এই কমিটিকে গাজার একটি অন্তর্বর্তী প্রশাসনের ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। এদিকে চরম আবহাওয়ায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গাজাবাসী। শীতকালীন ঝড় ও বৃষ্টিতে খোলা আকাশের নিচে রয়েছেন কয়েক হাজার মানুষ। জাতিসংঘ বলছে, ত্রাণ সহায়তা বাড়ানো হলেও জরুরি সরঞ্জাম প্রবেশে এখনও বাধা রয়ে গেছে। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে গাজার কয়েক হাজার শিশু। বরকতুল্লাহ, সময় সংবাদ। সিরিয়ার আলেপ্পোয় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফ এর সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক একটি প্রতিনিধি দল। একই সময় উত্তর পূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে দামেস্ক। পারস্পরিক সমঝোতা ব্যর্থ হলে পূর্ণমাত্রার অভিযানের হুঁশিয়ারি দিয়েছে সিরীয় সেনাবাহিনী। বেসামরিক নাগরিকদের সরকার নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার জন্য মানবিক করিডর খোলার নির্দেশ দিয়েছে সরকারি বাহিনী। সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর রক্তক্ষয়ী সংঘর্ষের পর গেল কিছুদিন ধরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করছে একটি মার্কিন প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার শহরটির দেইর হাফের এলাকায় এসডিএফ এর সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক প্রতিনিধি দল। সিরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, উত্তর ও পূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় আরও বড় পরিসরে অভিযান চালানো হতে পারে। সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে আলেপ্পোর উত্তরাঞ্চল ও পূর্বের দের এজুর প্রদেশে অন্তত 5টি ভাগে সেনা অভিযানের ইঙ্গিত দেন তিনি। এ সময় এসডিএফকে নদীর পূর্ব দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেসামরিক নাগরিকদের সরকার নিয়ন্ত্রিত এলাকায় নিরাপদে সরে যেতে মানবিক করিডর খুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গেল বছর কুর্দি নিয়ন্ত্রিত সামরিক ও বেসামরিক কাঠামো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একীভূত করার বিষয়ে এসডিএফ ও সরকারের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। তবে উভয় পক্ষ কূটনৈতিক সমাধানের কথা বললেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বরকতুল্লাহ, সময় সংবাদ।